গতকালকে দেখেন না, একটা পত্রিকায় লিখেছে ইউনূস সরকারকে অবৈধ সরকার, এবং আমি শিওর আগামী 1-2 মাসের ভিতরে বর্তমান সরকারকে অবৈধ সরকার লেখার লোকও রেডি হয়ে বসে আছে। এবং আমি বলছিলাম যে এটা হলো প্যান্ডোরার বক্স ওপেন করতেছেন, বুঝতেছেন না? তো কেউ বলে যে কেমন করে প্যান্ডোরার বক্স, যে এমন এক প্যান্ডোরার বক্স ওপেন করতেছেন যা ঘুরে ফিরে নিজের দিকে আসবে, এবং এমন ভাবে নিজের দিকে আসবে যেটা আপনারা ট্যাকেল দিতে পারবেন না। তাহলে আপনি শুরুটা আটকাচ্ছেন না কেন? এটা তো ওই যে আমাদের এলাকা সুনামগঞ্জ, এখানে বর্ষার সময় জ্যৈষ্ঠ মাসে পানি আসে, প্রথম একটা সামান্য ফাটা হয়, এই ফাটা দিয়ে সামান্য একটু পানি ঢুকে 1 ঘন্টার ভিতরে এমন পানির স্রোত বাড়ে আর বাদ চাঁদ দিয়ে কোনো কিছু আটকানো যায়। তো এখন যা করতেছি বিএনপি মনে করতেছে আমি খুব খুশি। কেন খুশি? আমি তো একটা রুল পেয়েছি, এই কয়দিন পরে যে নিজের জামা কাপড় নিয়ে টান দিবে এইটা আর মাথায় তাদের একদম নাই। এই বাদ ভাঙ্গা জোয়ারের সামনে পড়বে। আশ্চর্য হয়েছি, কোর্টে বিএনপি মেকানিজম করে মামলা করেছে। আচ্ছা, এত কাঁচা মেকানিজম কেউ করে যা সব বোঝা যায়, সব দেখা যায়? আমার মনে হয় এদের বুদ্ধি শুদ্ধি কম। এত যে কম বুদ্ধি এটা আমি আগে ভাবি না। আমি ভাবতাম খুব সফিস্টিকেটেড ইন্টেলেকচুয়াল পিপল, যাদের ক্যাপাসিটি ইজ ভেরি হাই, ইন্টেলেকচুয়ালি খুবই সেন্সিবল, এরকম মনে হইতো আমার কাছে। কিন্তু যে কাণ্ডটা কোর্টে ঘটাইছে, 2টা উকিল ম্যানেজ করছে, আরেকটা চেম্বার ম্যানেজ করছে, নিজেদের কয়েকটা আইনজীবী ম্যানেজ করছে, অ্যাটর্নি জেনারেল অফিসকে বলছে তোমরা অপোজ করো। এগুলো যে করছে এরা আবার সব কই, একই কারবার। আশ্চর্য ব্যাপার। আমার তো ধারণা এই প্রতিটা চেয়ারের পিছনে ছোপ ছোপ রক্ত আছে, যে চেয়ারগুলোতে পরবর্তীতে সংস্কারের পরে যারা বসে, 5ই আগস্টের পরে যারা এই চেয়ারগুলোতে বসছে, তাদের নিচে তো আমার ধারণা রক্তের ছাপ লেগে আছে চেয়ারের পরতে পরতে। এই কথা বলা যায়? বলে এটা বলে সঙ্গে প্রেসিডেন্ট আদেশ দিতে পারে না। তো কোর্টকে আমি সেদিনই বলেছিলাম আমাদের কথা শোনার কথা না, কিন্তু তারপরে এক্সট্রা অর্ডিনারি শুনেছে, সিনিয়র অ্যাডভোকেট অ্যাভয়েড করতে পারে না। বললাম যে ঠিক আছে, সব বাদ, বাদেই যদি দিতে হয় সব বাদ, চলেন আমরা 4 অগস্টে যাই। রাষ্ট্রপতি হয়েও বেচারা মহা বিপদে পড়ছে। একবার জয় বাংলা বলতে হয়, আবার জিন্দাবাদ বলতে হয়। বাংলাদেশে জগতে কোন রাষ্ট্রপতি এত বিপদে পড়ছে বলে আমার কাছে মনে হয়। কিন্তু আমি একটু খুব আশ্চর্য হই, এই এম্বারাসমেন্টটা একটা শিশুও বুঝে। বিএনপি কে এম্বারাসড হয় না? একটু আগেই দেখতেছি একটা ভিডিও বের হয়েছে, রাষ্ট্রপতি বলতেছেন যে তিনি কাকে সালাম করতে গেছেন কিন্তু তার সালাম নেন না। পরে বুঝতে পেরেছেন যেহেতু তিনি রাষ্ট্রপতি হবেন, সুতরাং সালাম নেওয়াটা, পায়ে ধরে সালাম নেওয়াটা ঠিক হয় না। সেই লোক এসে বাংলাদেশ জিন্দাবাদ বলতেছে, আবার সেই লোক রাষ্ট্রপতি আছেও। বিএনপি দেখলাম ভেরি হ্যাপি। তো এম্বারাসড হলে হ্যাপি হয়, এটা বিএনপি কে না দেখলে এরকম আজব চিজ জগতে আর আছে কিনা আমার কাছে খুবই আশ্চর্য মনে হয়। কেমন আজব চিজ, এরকম বক্তব্য দিচ্ছে, জিন্দাবাদ বলতেছে, তাকে আবার রাখতে হবে। এখন আবার দেখি বক্তব্য দিয়েছে ওনাকে রাখতে হবে কেন? কারণ ওনার মেয়াদ এখনো শেষ হয়। তো মেয়াদ তো শেষ হবে 28 সালের এপ্রিলের কত তারিখ দেখলাম। এতদিন পর্যন্ত এটাকে সোয়ালো করে করে যাবেন। যাক, ওনাদের ক্ষমতা আছে। তো করণীয়টা কি এর মধ্যে? আমি মনে করি বিপ্লবী আক্তাররা এখানে আসে এজ মেম্বার অফ পার্লামেন্ট, তাদের উচিত আগামী 12 তারিখের আশেপাশেই 13 তারিখেই সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান। সেখানে তারা একটা জিনিস করতে পারবেন আর একটা জিনিস করতে পারবেন না। তারা ওখানে সংবিধান সংক্রান্ত বিষয় সমাধান করতে পারবেন না, কারণ আইনে বলা আছে সংবিধান সংস্কার সংক্রান্ত কোন প্রস্তাব অনুমোদনের জন্য পরিষদের মোট সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে সিদ্ধান্ত গৃহীত হইবে। এখানে সূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণ করলে এটাও পারবেন, কারণ পরিষদ তো গঠিত হবে তাদের দ্বারা যারা শপথ নিয়েছে। তো বাকি যে 200 কত জন তো শপথ নেয় নাই, ওরা তো পরিষদের মেম্বার না। পরিষদের মেম্বার হলো এই 78 জন। তাহলে তাদের প্রস্তাব অনুমোদনের জন্য পরিষদের মোট সদস্যের অর্থাৎ 78 জনের সংখ্যাগরিষ্ঠ ভোটে সিদ্ধান্ত গৃহীত হইবে, এবং অন্যান্য বিষয়ে উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে পরিষদ সিদ্ধান্ত গৃহীত হইবে। সংবিধান ছাড়া অন্যান্য যে সংস্কারের বিষয় আছে এগুলোতে ওই সকলের উপস্থিতির কোনো প্রয়োজনই নেই। উপস্থিতদের অধিকাংশ, অর্থাৎ 60 জন উপস্থিত হইলে কোরআন হয়, তার অধিকাংশ কথা হয় 31 জন। 31 জন একমত হলে আইন পাশ করতে পারবে। ফলে আমি যেহেতু সংসদ সদস্য একজন আছেন, আমাদেরও সংসদ সদস্যরা আছেন, তাদেরকে আমরা বলেছি এই কথা যে একটা সুনির্দিষ্ট করা উচিত যে ঠিক আছে আমরা আহ্বান করি,
রাষ্ট্রপতি আহ্বান করবে না, কিন্তু সদস্যদের মধ্য থেকে একজন আহ্বান করবে, বয়োজ্যেষ্ঠ একজনকে সভাপতি করবে, করে তারা সংবিধান সংস্কার পরিষদের মিটিং ডাকবে। এটিকে দুই ভাগে ভাগ করবে, একটা সংবিধান সংক্রান্ত, আর একটা হলো সংবিধানের ছাড়া অন্যান্য স্বাভাবিক যে সংস্কারগুলো আছে। 84-র ভিতরে 47টা ছিল সংবিধান সংক্রান্ত, বাকিগুলো তো সংবিধান সংক্রান্ত না। সুতরাং এগুলো করতে কোনো আইনগত বাধা নাই। সেকেন্ড প্রশ্ন হলো, আমার ধারণা রাষ্ট্রপতির ভাষণ শোনা উচিত না আক্তারদের। রাষ্ট্রপতি যখন ভাষণ দিবেন তখন চলে আসা উচিত সংসদে, আবার যখন তিনি চলে যাবেন তখন আবার সংসদে যাওয়া। ওই সময়টুকু তাকে তার কথা শোনার কোনো প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না। আর 3 নম্বর হলো, আমি খুবই আশ্চর্য হয়েছি, কোর্টে বিএনপি মেকানিজম করে মামলা করেছে। আচ্ছা, এত কাঁচা মেকানিজম কেউ করে যা সব বোঝা যায়, সব দেখা যায়? আমার মনে হয় এদের বুদ্ধি শুদ্ধি কম। এত যে কম বুদ্ধি এটা আমি আগে ভাবিনি। আমি ভাবতাম খুব সফিস্টিকেটেড ইন্টেলেকচুয়াল পিপল, যাদের ক্যাপাসিটি ইজ ভেরি হাই, ইন্টেলেকচুয়ালি খুবই সেন্সিবল, এরকম মনে হইতো আমার কাছে। কিন্তু যে কাণ্ডটা কোর্টে ঘটাইছে, 2টা উকিল ম্যানেজ করছে, আর একটা চেম্বার ম্যানেজ করছে, নিজেদের কয়েকটা আইনজীবী ম্যানেজ করছে, অ্যাটর্নি জেনারেল অফিসকে বলছে তোমরা অপোজ করো। এগুলো যে করছে এরা আবার সব কই, একই কারবার। কোর্টে গিয়ে যখন আমরা বললাম যে একই কারবার, এটা তো কোর্টের বিষয় না, এটা তো হলো বিষয়টা তো হলো রাজনীতিবিদদের আলাপ আলোচনা করে বাইরে সেটেল হয়েছে। কোর্টের ফাংশন কি? আপনারা দুইজন বসে কিভাবে বুঝবেন দেশে বিপ্লব ঠিক হয়েছে না বেঠিক হয়েছে? আপনারা দুইজন বিচারক, তার মধ্যে একজন হলো আবার এই সরকারের আমলে অ্যাপয়েন্ট। তো আমি কোর্টে বললাম দাঁড়ায়, আচ্ছা পাইলট, যদি এটা যায় তা আপনিও তো যান, যদি সংস্কার প্রস্তাব পুরাটা চলে যায় তা আপনি থাকেন? কারণ যে অর্ডিন্যান্সের আলোকে আপনি অ্যাপয়েন্টেড হয়েছেন, এই অর্ডিন্যান্স তো এই সরকার আসার পরে, অভ্যুত্থানের পরে 133টা অর্ডিন্যান্সের একটা অর্ডিন্যান্স হলো বিচার বিভাগের অ্যাপয়েন্টমেন্টের জন্য একটা কমিশন গঠন করে নিয়োগ। ওই কমিশনের অধীনে আপনিও নিয়োগপ্রাপ্ত, আপনি এটার বিরুদ্ধে রুল দিচ্ছেন, তা আপনি থাকবেন কই? একটা রক্তের উপর দাঁড়াইয়া এই কথা, এই কাজ করা যায়? আশ্চর্য ব্যাপার। আমার তো ধারণা এই প্রতিটা চেয়ারের পিছনে ছোপ ছোপ রক্ত আছে, যে চেয়ারগুলোতে পরবর্তীতে সংস্কারের পরে যারা বসে, 5ই আগস্টের পরে যারা এই চেয়ারগুলোতে বসছে, তাদের নিচে তো আমার ধারণা রক্তের ছাপ লেগে আছে চেয়ারের পরতে পরতে। এই কথা বলা যায়? বলে এটা বলে সঙ্গে প্রেসিডেন্ট আদেশ দিতে পারে না। তো কোর্টকে আমি সেদিনই বলেছিলাম আমাদের কথা শোনার কথা না, কিন্তু তারপরে এক্সট্রা অর্ডিনারি শুনেছে, সিনিয়র অ্যাডভোকেট অ্যাভয়েড করতে পারে না। বললাম যে ঠিক আছে, সব বাদ, বাদেই যদি দিতে হয় সব বাদ, চলেন আমরা 4 অগস্টে যাই, লেট আস গো ব্যাক টু 4th অগস্ট। তাহলে কি আপনি থাকেন? বলছে না, আমি থাকি। তাহলে ওই দিন বসে আদেশ দেন, একটা টাইম মেশিনে আবিষ্কার করে আমরা 4th অগস্টে যাই, আর এর মাঝখানে যা হয়েছে সব একেবারে রিসেট। তখন আর কথাবার্তার, অর্থাৎ আমার ধারণা একটা রাজনৈতিক সংকটকে কোর্টের বারান্দার ভিতরে টেকনিক্যাল ওকালতির কায়দায় মোকাবেলা করার যে তরিকা, এটা যে ভুল, এটা তো কয়েকবার প্রমাণিত। এটা কেয়ারটেকার সরকার বাধ্য হয়ে প্রমাণিত হয়েছে, দেশে আগুন জ্বলছে। 5th অ্যামেন্ডমেন্ট, জিয়াউর রহমান সাহেবের করা 5th অ্যামেন্ডমেন্ট বাংলাদেশের সুপ্রিম কোর্ট ব্রাশ সাইড করে, কিচ্ছু নাই। আমি জিজ্ঞাসা করলাম একজনকে, আপনাদের কি সামান্য পরিমাণ কাণ্ডজ্ঞান নাই? নিজেদের করা 5th অ্যামেন্ডমেন্ট, বাংলাদেশের ওয়ান অফ দি বেস্ট রুলার প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার করা 5th অ্যামেন্ডমেন্টের সবকিছু সুপ্রিম কোর্ট ব্রাশ সাইড করে দিচ্ছে। আর আপনারা আবার এই বিপ্লবের পরে কতগুলো আদেশকে নিয়ে আবার কোর্টে আসেন। একই কারবার, এটা কি সেন্সের অভাব নাকি? ফলে আমার কাছে মনে হয় যে একদিক থেকে মেজরিটি আছে, এই জন্য হয়তো ঘাড়ে জোর বেশি, কিন্তু মাথায় খুব জোর আসে বলে আমার কাছে মনে হয় না। যদি কারো মাথায় জোর থাকে তাহলে নিজেদের এই লফুস নিয়ে কোর্টে যাওয়াটা একদম বোকামির দণ্ড ছাড়া কিছু। এটা কেমন বোকামি হচ্ছে? আচ্ছা বলেন, এখানে বলা আছে আইনে, এই আদেশ জারির অব্যবহিত পর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের দিন এই আদেশ অনুসারে গণভোট অনুষ্ঠান করা হবে। তো গণভোট চ্যালেঞ্জ করছে, গণভোটের প্রশ্নকে চ্যালেঞ্জ করছে, তো নির্বাচন রয়ে গেছে। কি আশ্চর্য ব্যাপার! এত বোকা মানুষ হয়? গণভোটের 4টা প্রশ্ন, এই 4টা প্রশ্নকে বলছি কেন অসাংবিধানিক হবে না, আদালত রুলও দিয়েছে। তাহলে এই যে বাকি অংশ, একই দিনে যে জাতীয় সংসদ নির্বাচন হলো, তার কি হবে? মাথায় একদম না। এবং গত পরশুদিন না গতকালকে দেখেন না, একটা পত্রিকায় লিখেছে ইউনূস সরকারকে অবৈধ সরকার, এবং আমি শিওর আগামী 1-2 মাসের ভিতরে বর্তমান সরকারকে অবৈধ সরকার লেখার লোকও রেডি হয়ে বসে আছে। এবং আমি বলছিলাম যে এটা হলো প্যান্ডোরার বক্স ওপেন করতেছেন, বুঝতেছেন না তো?
তো কেউ বলে যে কেমন করে প্যান্ডোরার বক্স, যে এমন এক প্যান্ডোরার বক্স ওপেন করতেছেন যা ঘুরে ফিরে নিজের দিকে আসবে, এবং এমন ভাবে নিজের দিকে আসবে যেটা আপনারা ট্যাকেল দিতে পারবেন না। তাহলে আপনি শুরুটা আটকাচ্ছেন না কেন? এটা তো ওই যে আমাদের এলাকা সুনামগঞ্জ, এখানে বর্ষার সময় জ্যৈষ্ঠ মাসে পানি আসে, প্রথম একটা সামান্য ফাটা হয়, এই ফাটা দিয়ে সামান্য একটু পানি ঢুকে 1 ঘন্টার ভিতরে এমন পানির স্রোত বাড়ে আর বাদ চার দিয়ে কোনো কিছু আটকানো যায় না। তো এখন যা করতেছি বিএনপি, যে মনে করতেছে আমি খুব খুশি। কেন খুশি? আমি তো একটা রুল পেয়েছি। এই কয়দিন পরে যে নিজের জামা কাপড় নিয়ে টান দিবে, এইটা আর মাথায় তাদের একদম নাই। এই বাদ ভাঙ্গা জোয়ারের সামনে পড়বে। ফলে এগুলো থেকে মুক্তির জন্য আমার কাছে একটা মাত্র কথা আছে, রাজনৈতিক কথা, তো রাজনীতিবিদরা আছে বলবেন, একটা পার্লামেন্টের করা উচিত, সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা। লেট ইট বি কল ফর। পার্লামেন্টের মেম্বার আছেন, পার্লামেন্টে আরেকটা রুমে আপনারা আহ্বান করে বসেন, আলোচনা শুরু করেন। ওনারা সংসদ চালাক, আপনারা সকালবেলা সংসদ করেন, বিকালবেলা সংবিধান সংস্কার। এরপরে অগ্রসর হোক। আর প্রেসিডেন্টের ভাষণের সময় থাকার দরকার নাই। প্রেসিডেন্টের ভাষণ শেষ হয়ে যাওয়ার পরে আবার গিয়ে ঘুরে এই প্রতিবাদটা জানান দরকার বলে আমার কাছে মনে হয়। আর এই সমস্যাটার সমাধান যদি বের করতে পারে সংবিধান সংস্কার সভা বসে, তাহলে আমার ধারণা একটা নতুন ডাইমেনশন হইতে পারে ইন পলিটিক্স। আর থার্ড হলো, আমি মনে করি একই সাথে কনস্ট্রাকটিভ ভূমিকা পালন করার জন্য এনসিপি সহ সকলেরই এই শ্যাডো মিনিস্ট্রির কনসেপ্টে গিয়ে সরকারের উপর একটা প্রচন্ড ওয়াচডগ ক্রিয়েট করা দরকার, যেন তারা চাইলেই ডাইনিভাবে যেতে না পারে। আসসালামু আলাইকুম।